বিডি আর্কাইভের হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছিল 2007-এ দেখা বাংলাদেশের কথা। এমন একটা দেশে এবার বিশ্বকাপ টি-20 হচ্ছে, যে দেশের চরিত্রগুলো সাধারণ ক্রিকেট খেলিয়ে দেশের চেয়ে একদম আলাদা। বাংলাদেশের হাতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান রয়েছে, টিমটা কি দাঁড়াবে ভাবতে পারছেন? টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করবে? এখন উঠে পড়লাম কেন জানেন? পাকিস্তান টিম সম্পর্কে কথা বলতে গিয়ে। কেমন খেলবে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে? ডেথ ওভার্সে বাংলাদেশের মাহমুদুল্লাহ ছাড়া কোনো ব্যাটসম্যান নেই। পাকিস্তান টিমের নেতৃত্বের একটা অভাব দেখা গেছে। আইপিএলে যারা খুব ভালো খেলেছেন তারা অনেকেই এই টিমে নেই। ভারতবর্ষের মানুষ খুব একটা কিন্তু আশাবাদী নন এবার টিমটা নিয়ে। কিন্তু বাংলাদেশ দেখুন, পাকিস্তান দেখুন, পাওয়ার প্লে বোলিং ভীষণ ভীষণ স্ট্রং। এমন একটা দেশে এবার বিশ্বকাপ টি-20 হচ্ছে, যে দেশের চরিত্রগুলো সাধারণ ক্রিকেট খেলিয়ে দেশের চেয়ে একদম আলাদা। সাধারণ ক্রিকেট খেলিয়ে দেশগুলোতে কোথাও এইরম সাইজের আকাশ রেখা নেই। স্পেশালি নিউ ইয়র্কের মতো শহরে স্কাইলাইনটাই একটা বিস্ময়কর, এবং তার মধ্যে এক্সপ্রেশনগুলো এত আলাদা। আপনি যদি অনেকদিন ইংল্যান্ডে থেকে আমেরিকায় আসেন, তারপরেও আপনার মনে হবে আপনি একটা অচেনা মহাদেশে এসে পড়লেন। যেন অন্য রাজধানীর চেয়ে নিউ ইয়র্ক এত আলাদা। প্রথমত পেট্রোল পাম্পকে ওদেশে বলা হয় গ্যাস স্টেশন, টয়লেটকে বলা হয় ওয়াশরুম। পুরো দৃষ্টিভঙ্গি কফি, আপনি যদি কফির সাইজ দেখেন, সাধারণ কফি 3 জন মিলে খেয়ে শেষ করতে পারবে না। উইকেটটাও কিছুটা আলাদা, আর এখানে তো ড্রপ ইন উইকেটসে খেলা হবে। কাজে আমার ধারণা কোথাও আমেরিকাতে অনেক কিছু, বিশ্বকাপে অনেক কিছু অঘটন দেখতে পারেন। আরেকটা জিনিস, যে দুপুরবেলা খেলা শুরু হলে একরকম ছিল, যেহেতু ভারতীয় বাজার বা এশীয় বাজার ধরতে হবে, তাই খেলাগুলো শুরু সকাল 10:30টায়। 10:30টায় যে প্রথম দিকে খেলাগুলো শুরু, সেখানে কিন্তু ডে গেমে যেরম হয় অনেকটা হয়তো সেরকমই হবে। কাজেই কোথাও মনে হয় যে আমরা আইপিএলে যেরকম 250, 270 এইসব করেও লোকে প্রায় নিশ্চিন্ত থাকতে পারছে না, এখানে সেটা হবে না। 180 উইনিং টার্গেট হবে। আবার বলছি, কোথাও মনে হয় যে আমেরিকা মহাদেশে টি-20 বিশ্বকাপ নানান বিস্ময় ডেকে আনবে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করবে? বিডি আর্কাইভের হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছিল 2007-এ দেখা বাংলাদেশের কথা। হাবিবুল বাশার ক্যাপ্টেন ছিলেন টিমের। ভারতকে হারিয়ে দিয়েছিল ত্রিনিদাদে, যেখানে মাশরাফি মুর্তাজাকে আমরা প্রথম উঠে আসতে দেখি। সুমন নিজে দারুণ ক্যাপ্টেন্সি করেছিলেন এই টুর্নামেন্টে, এবং ভারতবাসী চেয়েছিলেন বাংলাদেশ আরও এগোক, সেটা হয়তো এগোতে পারেনি। কিন্তু ওই 2007-এর উত্থিত বাংলাদেশকে আজও ভুলতে পারিনি। এবং কোথাও মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার কাছাকাছি সময় ওয়েস্ট ইন্ডিজে তো পরের দিকের ম্যাচগুলো হবে, সেই বাংলাদেশকে কি আবার নতুন করে দেখব? এবার বাংলাদেশের নতুন ক্যাপ্টেন আমরা এর আগে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে দেখেছি সাকিবুল হাসানকে ক্যাপ্টেন্সি করতে। এবার নাজিমুল হাসান শান্ত, যিনি 3 নম্বরে খুব একটা ভালো রান পাননি, কিন্তু কোথাও মনে হয় যে তার হয়তো স্থৈর্য, বিতর্ক থেকে দূরে থাকা হয়তো বাংলাদেশকে হেল্প করবে। বাংলাদেশের আমি যে স্ট্যাটস দেখছিলাম, যে এমনিতে রেকর্ড খুব খারাপ। টি-20 ওয়ার্ল্ড কাপে 38টা ম্যাচ হেরেছে, 9টা ম্যাচ জিতেছে, এবং ওভারঅল রেকর্ড যদিও খারাপ, কিন্তু বাংলাদেশের বোলিংটা, পাওয়ার প্লে বোলিং কিন্তু খুব ভালো। শব্দ আমরা আইপিএলে দেখলাম মুস্তাফিজুরকে দুর্দান্ত বোলিং করতে, তাসকিন আছেন, শরীফুল ইসলাম আছেন। এই 3 জন পেসার যদি পাওয়ার প্লেতে ভালো বোলিং করে দেন, তাহলে কিন্তু বাকি টিমগুলো প্রেসারে পড়ে যেতে পারে। এবং পাওয়ার প্লে বোলিং ভালো হলে কি হয়, সেটা কিন্তু আমরা আইপিএল ফাইনালেই দেখেছি, যখন মিচেল স্টার্ক তার বোলিংয়ে বিধ্বস্ত করে দিলেন, একটা প্রথম ওভারে লিটারেলি খেলাটাই শেষ করে দিলেন। সো বাংলাদেশ যদি ভালো পাওয়ার প্লে বোলিং করে, মুস্তাফিজুরকে এবার দেখে মনে হলো অনেক বেশি ছন্দে আছেন, তাহলে কিন্তু বাংলাদেশ এবার কিন্তু চমক দিতে পারে। বাংলাদেশের গড় বয়স 27। আপনাদের আমি একটু আগে বিডি আর্কাইভে বলছিলাম যে ভারতের গড় বয়স যেখানে প্রায় 31 ছুঁই, বাংলাদেশ কিন্তু টিমটা অনেক বেশি তরুণ। এবং বাংলাদেশের যে স্পিন বোলিং অ্যাটাক তো খুবই ভালো। স্পিনে যদি রিশাদ হোসেনকে খেলানো হয় সাকিবের সঙ্গে, এমনি মাহমুদুল্লাহ আছেন। সাকিব আর মাহমুদুল্লাহ দুজন খুব সিনিয়র এক্সপিরিয়েন্স ক্রিকেটার। মাহমুদুল্লাহকে আমি অনেক দিন ধরে 2015 বিশ্বকাপের সময় মুগ্ধ হয়ে গেছিলাম ওর ক্রিকেট দেখে। কোথাও মনে হয় যে বাংলাদেশ যদি সেই পুরনো ভিডিওগুলো দেখানো হয়, যেমন আইপিএল ফাইনালের আগে গৌতম গম্ভীর টিমকে চেন্নাইতে বসে কেকেআর টিমকে 2012 এখানে জেতার ভিডিও দেখিয়েছিলেন, কেউ যদি বাংলাদেশ টিমকে নিশ্চয়ই দেখানো হবে বা বলা হবে
যে 2007-এ তারা যা করে গিয়েছিল এবার না পারার কোনো কারণ নেই। বাংলাদেশ টি-20 ক্রিকেটে ইদানিং কিন্তু দুর্দান্ত রেকর্ড, এবং যদিও আমি যে রেকর্ডটা বলছিলাম সেটা টি-20 ওয়ার্ল্ড কাপের, কিন্তু টি-20-তে বাংলাদেশের রেকর্ড গত 1 বছরে খুব ভালো। আর ডেথ ওভার্সে বাংলাদেশের মাহমুদুল্লাহ ছাড়া কোনো ব্যাটসম্যান নেই। আমি এটাও হিসাব দেখছিলাম যে ডেথ ওভার্সে একমাত্র মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট হচ্ছে 160, বাকিদের কারো স্ট্রাইক রেট ভালো নয়, 140-45-এর ওপরে নেই। এটা একটা সমস্যা। কিন্তু আবার বলছি যে টি-20 ক্রিকেটে যারা গত 2 বছরে 63% ম্যাচ জিতেছে, তারা কিন্তু ওখানে যে পরিবেশটা পাবে, সেটা কিন্তু যে মাঠটা পাবে, সেটা কিন্তু ময়মনসিংহ, ঢাকা, সিলেট, রাজশাহী এর চেয়ে খুব একটা আলাদা কিছু নয়। যদি পারিপার্শ্বিকটাকে সরিয়ে রাখতে পারে, যেটা বিরাট কোহলি নাম দিয়েছেন আউটসাইড নয়েজ, বড় শহর থেকে মনটা সরিয়ে যে মাঠে রাখতে পারে, তাহলে কোথাও তার মনে হবে যে হয়তো নিজের দেশের উইকেটটাই তারা এখানে পাচ্ছে। এবং সেবার মনে আছে বাংলাদেশের লেফট আর্ম স্পিনার ছিলেন রফিক বলে, বিচ ক্রিকেটও একবার ওর সঙ্গে খেলেছিলাম। এখন যারা আছেন রফিকের উত্তরসূরিরা, সাকিব তো সবাই জানেন, যেরকম বিরাট কোহলি বা রোহিত শর্মা সম্পর্কে বলা হচ্ছে তাদের একটা বর্ণাঢ্য চলে যাওয়া হোক, তেমনি সাকিবুল হাসানেরও কিন্তু একটা বর্ণাঢ্য চলে যাওয়া প্রাপ্য। আর কে বলতে পারে বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপই চ্যাম্পিয়ন না হোক? চমকে দিতে অসুবিধে কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখছি না। এতক্ষণ বসে কাজ করছিলাম, এখন উঠে পড়লাম কেন জানেন? পাকিস্তান টিম সম্পর্কে কথা বলতে গিয়ে। পাকিস্তান এমন একটা টিম যে কবে কি করবে কেউ জানে না, সবচেয়ে এক্সাইটিং টিম, কিন্তু কোন দিন কোন টিমটা মাঠে পৌঁছবে সেটা কেউ জানে না। যারা এক্সাইটমেন্ট দেখায় তারা, নাকি যারা ডিপ্রেস করে তারা। অথচ মনে রাখুন যে এই পাকিস্তান কিন্তু 2022-এ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায়, এবং যখন পাকিস্তান ফাইনালে যায় আমাদের অনেকের মনে হয়েছিল যে 1992-এ রিপিট হবে, কারণ 1992-তে আমরা ইমরানের সেই ট্রফি তোলা দেখেছিলাম এমসিজিতে। আবার মনে হচ্ছিল পাকিস্তান আবার হয়তো সেই ইতিহাসে পুনরাবৃত্তি করবে 30 বছর বাদে। কিন্তু শুধু হারেইনি ফাইনালে, হারার পর পাকিস্তান এই যে মাঝখানে 2022 থেকে 2024 মাত্র 8টা টি-20 ম্যাচ জিতেছে। এত খারাপ তাদের রেকর্ড। সবাই জানে না, যাদের বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো এরকম একটা ডিস্ট্রাকটিভ ওপেনিং পার্টনারশিপ আছে টি-20-তে, যাকে বলা যেতে পারে একটা সময় ওয়ানডেতে ডেসপেন হেইন্স, গর্ডন গ্রিনিজের মতো এত প্রোডাক্টিভ পার্টনারশিপ, যাদের এত ভালো বোলিং অ্যাটাক, যাদের শাহিন আফ্রিদি আছে, যারা রিসেন্টলি মোহাম্মদ আমিরকে অ্যাড করেছে, ইমদ ওয়াসিম আছেন, আমি কোনো নাম মিস করে যাচ্ছি কিনা জানি না, কিন্তু হ্যাঁ, নাসিম শাহ আছেন, দুর্ধর্ষ সব বোলার আছেন। এবং তার সঙ্গে আমি যখনই দেখি যে পাকিস্তান টিমের অ্যাভারেজগুলো, যে 2020 থেকে 2022-এর মধ্যে যারা 62% ম্যাচ জিতেছে এবং যারা 2022-এর ফাইনালে পৌঁছে গেছিল, তাদের হঠাৎ টি-20 ক্রিকেটে কেন অধঃপতন হলো কেউ জানে না। কিন্তু আমার মনে হয় মোহাম্মদ আমিরের টিমে ফেরাটা খুব ইন্টারেস্টিং। দুজন বাহাতি বোলার যদি বল করেন, একদিক থেকে বিরাট কোহলি, একদিক থেকে রোহিত শর্মা। মোহাম্মদ আমির যখন ফুল ফর্মে বল করতেন, ইন্ডিয়ান সাপোর্টাররা প্রথম দিকের ওভার নিয়ে খুব চিন্তিত থাকতেন। এবং আমার কোথাও মনে হয় যে ভারতের শুধু জসপ্রীত বুমরা আছেন যিনি প্রেশার তৈরি করবেন, খাতায় কলমে উল্টো দিকের লোক নেই। কিন্তু বাংলাদেশ দেখুন, পাকিস্তান দেখুন, পাওয়ার প্লে বোলিং ভীষণ ভীষণ স্ট্রং। এবং আবার বলছি, যাদের পাওয়ার প্লে বোলিং এত স্ট্রং, তাদের যদি এরকম ওপেনিং পার্টনারশিপ থাকে, তাহলে তো একটা সোনায় সোহাগা। মনে করুন বাংলাদেশের হাতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান রয়েছে, টিমটা কি দাঁড়াবে ভাবতে পারছেন? পাকিস্তানে তো সব আছে। পাকিস্তানের আরেকজন দেখছিলাম ইফতিকার আহমেদ, 16 থেকে 20 ওভারে ওর মতো হিটিং এবিলিটি বিশ্বে প্রায় কারণ নেই। মহেন্দ্র সিং ধোনির ছিল, এখন তো আর ধোনি খেলেন না। এবং আরেকটা স্ট্যাটস দেখছিলাম যে লাস্ট ওভারঅল ওয়ার্ল্ড কাপে কিন্তু 37% অ্যাভারেজ পাকিস্তানের মাত্র, মানে 24টা ম্যাচে পাকিস্তান জিতেছে, 13টা ম্যাচে পাকিস্তান হেরেছে। এবং টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আজ অব্দি যেটা বলছিলাম, যে 8টা মাত্র টি-20 ম্যাচ পাকিস্তান জিতেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 2বার হেরেছে। নিউজিল্যান্ডের কাছে টি-20 ম্যাচে একটা টিম 2বার হেরেছে। কিন্তু এবার কোথাও আমার মনে হয় ফকর জামান আছেন, ইমাদ ওয়াসিম আছেন, যিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন। সব মিলিয়ে যদি ঠিকঠাক করে টিমটাকে গোছানো যায়, যদি টিমটাকে সাজানো যায়, পাকিস্তান টিমের নেতৃত্বের একটা অভাব দেখা গেছে। শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করেও সেই সংকট কাটেনি। বাবর আজম, তার সঙ্গীরা কি করতে পারেন?
পাকিস্তান কিন্তু অনেক কিছু করার ক্ষমতা রাখে। আবার বলছি, এই মার্কিন দেশটা একটা অদ্ভুত রকম একটা দেশ, এটা নর্মাল ক্রিকেট প্লেয়িং দেশ নয়। এখানে কোথাও যেন মনে হয় অনেক কিছু চমক ঘটবে, অনেক কিছু চমক দেখার অপেক্ষায়। এবং কে বলতে পারে এই পাকিস্তান টিমটা ধন্যবান্না বাঁধিয়ে দেয়। জাস্ট অপেক্ষায় থাকুন আপনারা আর্কাইভের দর্শকরা, যে পাকিস্তান বাংলাদেশ এরা যদি অঘটন ঘটাতে শুরু করে, আমি অন্তত অবাক হব না। কেমন খেলবে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে? কোটি কোটি ভারতবাসীর প্রশ্ন, হয়তো ক্রিকেট বিশ্বেরও প্রশ্ন। আমি সাধারণভাবে যা দেখছি যে ভারতবর্ষের মানুষ খুব একটা কিন্তু আশাবাদী নন এবার টিমটা নিয়ে। কারণ ইন্ডিয়ান টিমের গড় বয়স প্রায় 31 ছুঁই, এবং টিমটা আইপিএলে যারা খুব ভালো খেলেছেন তারা অনেকেই এই টিমে নেই। আর স্পেশালি আইপিএলটা আমরা যদি এবার পারফরমেন্স দেখি, বিদেশি প্লেয়ার অনেক বেশি ম্যাচ জিতিয়েছেন। প্রতিবার তাদের সাফল্যে শিহরিত হতে হতে, মুগ্ধতায় আক্রান্ত হতে হতেও মানুষের মনে হয়েছে যে এরা তো বিদেশি, এরা তো ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, কাজে এই সাফল্যটা তো তাদের নয়। এমনকি আইপিএল ফাইনালে যে টিমটা খেলেছে, দুটো টিম, তার মধ্যে একজনও এমন কেউ ছিলেন না যিনি আমেরিকাতে ভারতের হয়ে খেলবেন। ভারতের অভিযান শুরু হচ্ছে 5ই জুন আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে, এবং ভারত তারপরে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে 9ই জুন নিউ ইয়র্কের লং আইল্যান্ডে, যে ম্যাচের দিকে সারা ক্রিকেট পৃথিবীর মানুষ তাকিয়ে আছেন। কিন্তু সাধারণভাবে আমি রেকর্ড দেখছিলাম ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপে এতগুলো যে হচ্ছে, 44টা ম্যাচে 27টা ম্যাচ ভারত জিতেছে, 15টা ম্যাচ ভারত হেরেছে, একটা টাই হয়েছে। সব মিলিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সাকসেস পার্সেন্টেজ হচ্ছে 61%। রোহিত শর্মা তিনি সবচেয়ে বেশি কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, যিনি 2007 ভারতের প্রথম সেই টি-20 জেতা টিমে ছিলেন। তিনি ম্যাচ খেলেছেন 39টা। সাকিবুল হাসানও ভীষণ এক্সপিরিয়েন্স রোহিতের পরেই। আর হাইয়েস্ট স্কোরার এই টুর্নামেন্টে কিন্তু বিরাট কোহলি, 1141 রান করেছেন টি-20 ওয়ার্ল্ড কাপে। তার অ্যাভারেজ 81, বিস্ময়কর। ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, ভারত ইদানিংকালে গত 2019 থেকে 5 বছরের মধ্যে যত ম্যাচ খেলেছে তাদের 13টা ম্যাচে 9টা ম্যাচ জিতেছে আর 4টে ম্যাচ হেরেছে। সাকসেস পার্সেন্টেজ 69। সবকটা ম্যাচই খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট টিম। আরেকটা জিনিস ভারত খুব ইমপ্রুভ করেছে, সেটা হচ্ছে 6 মারার ক্ষমতায়। আমি একটা হিসেব দেখছিলাম যে লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে ভারত যে 28টা টি-20 ম্যাচ খেলেছে তাদের 223টা 6 মেরেছে। আগে প্রত্যেকটা 20 বলে তারা একটা 6 মারতো, এখন প্রত্যেকটা 12 বলে একটা 6 মারে। যারা টি-20 ক্রিকেট ফলো করেন তারা জানেন যে ওভার বাউন্ডারির মাহাত্ম্য কি। এখানে ওভার বাউন্ডারি বলতে গেলে সব, এবং ভারত এখানে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের পরেই 6 মারিয়ে দেশ হিসেবে তৃতীয় নম্বরে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। এটা এতটাই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখনকার দিনে টি-20 ক্রিকেটে 6 মারাটা। এবং ভারতীয় দলে যদি দেখেন, সেখানে অভিজ্ঞতা অনেক বেশি, তারুণ্যের সংখ্যা কম। হয়তো যশস্বী জয়সওয়ালের মতো কেউ কেউ গেছেন, কিন্তু মেনলি স্পিন বোলিং নির্ভর অ্যাটাক নিয়ে ভারত গেছে, 4 জন স্পিনার নিয়ে। এবার দেখার যে এই স্পিনাররা কি করতে পারেন, সত্যি কি ওখানকার উইকেট এতটা স্পিন করবে যেটা মনে হচ্ছে। মনে রাখতে হবে ভারত 2007 ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপে গিয়ে খুবই লজ্জার ইতিহাস। ভারতপ্রেমীরা চান না যে সেই ইতিহাস রিপিট হোক, কিন্তু এখনো পর্যন্ত তারা সেমিফাইনাল অব্দি ভারতকে দেখছেন। তারপরে প্রবীণরা কি টেনে নিয়ে যেতে পারবেন? এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন, যে প্রবীণরা টানতে পারবেন নাকি মনে হবে যে অনেক বেশি দলে নতুন রক্তের আমদানি করা উচিত ছিল। যারা গেছেন তারা আইপিএলে অনেকেই ভালো পারফর্ম করেননি, বিরাট কোহলি বাদ দিয়ে এবং জসপ্রীত বুমরা বাদ দিয়ে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং ঋষভ পান্ত, 3 জন বাদ দিয়ে বাকিরা আইপিএলে যে পারফর্ম করেছেন তাতে নিশ্চয়তা নেই, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার মতো কেউ কেউ। কিন্তু নীল জার্সিতে কি এরা জ্বলে উঠবেন? এই উত্তরের অপেক্ষায় ভারতবাসী এখন রয়েছেন, হয়তো ক্রিকেটবাসীরাও।